হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ইভলিউশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে ইভলিউশনের জন্য বিভিন্ন ধরনের এভিডেন্সের দরকার হচ্ছে। তো সেই বিভিন্ন ধরনের যে এভিডেন্সগুলো সেগুলো আমরা পাচ্ছি ফসিলস থেকে, আমরা পাচ্ছি বিভিন্ন ধরনের ফসিলস। তারপরে তোমার যে ওই হোমোলজি অ্যানালজি যে ক্যারেক্টার্সগুলো সেগুলো থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইভলিউশন যে হয়েছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ওকে, তো আমরা হচ্ছে আগের দিনকে সেই হোমোলজি অ্যানালজি তারপরে ডাইভার্জেন্ট ইভলিউশন, কনভার্জেন্ট ইভলিউশন এগুলো সব পড়ে এসেছিলাম। এই যে এই ছবিগুলো আমরা দেখেছিলাম, ছবিগুলো দেখে আমরা পড়েছিলাম যে কোনটাকার মডিফিকেশন হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো সব পড়ে এসেছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, আগের পার্টগুলো, তোমরা কিন্তু অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো আজকে হচ্ছে আমরা এইখান থেকে শুরু করছি, যেখানে হচ্ছে যে এখানে মেনলি বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল যে মেলানিজম হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের জন্য হচ্ছে তোমার একটা ন্যাচারাল সিলেকশন হয়ে গিয়েছিল। তো সেইটা হচ্ছে এই আজকে আমি পড়াবো। দেখো, তোমরা সবাই জানো যে সেই শিল্প বিপ্লব হয়েছিল, যেটা আমরা পড়েছি যে ইংল্যান্ডের যে ম্যানচেস্টার আছে ওইখানে দেখা গিয়েছিল শিল্প বিপ্লব, মানে প্রচুর পরিমাণে তখন ইন্ডাস্ট্রি শুরু হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কাজকর্ম, জামা কাপড় এইসব বানানো হতো, ঠিক আছে। তো সেই যে ইন্ডাস্ট্রিগুলো যে চলতো সেগুলোতে যে ইলেকট্রিক যে পাওয়ারের দরকার ছিল, যে সোর্স অফ এনার্জি দরকার ছিল, সেটা মূলত কোথা থেকে পাওয়া হতো না, ফসিল ফুয়েলস থেকে। ফসিল ফুয়েলস আমরা কাদের বলবো না, ফসিল ফুয়েলস বলতে বোঝায় যে তোমার কোল, তারপরে পেট্রোলিয়াম, এইগুলো হচ্ছে ফসিল ফুয়েলস, কারণ এগুলো হচ্ছে মাটির নিচ থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে খনিজ সম্পদ আমাদের। তো এগুলো থেকে হচ্ছে যে তোমার যে ওই ইন্ডাস্ট্রি চালানোর জন্য যে তোমার সোর্স অফ এনার্জি দরকার ছিল বা যে শক্তিটা দরকার হতো, সেটা হচ্ছে এই সব জায়গা থেকে আমরা নিতাম। এবার কি হয়েছে দেখো, ইন্ডাস্ট্রি হওয়ার আগে এক ধরনের এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশে ছিল, যেখানে হচ্ছে কোনো রকমের পলিউশন ছিল না, কিছু ছিল না, সব কিছু একদম পরিষ্কার পরিশুদ্ধ ছিল, ঠিক আছে। এবার যখন ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম যখন এলো, তখন কি হলো যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে ধোঁয়া, মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন, সালফার ডাইঅক্সাইড, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস বেরোচ্ছে, যাতে কি হচ্ছে যে এয়ার পলিউশন হয়ে যাচ্ছে, এয়ার পলিউটেন্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো তার ফলে দেখা যাচ্ছে যে একটা ন্যাচারাল সিলেকশন হচ্ছে। কী ধরনের ন্যাচারাল সিলেকশন হচ্ছে না, আগে হচ্ছে যে দেখো, যেখানে হচ্ছে পরিষ্কার এনভায়রনমেন্ট থাকবে সেখানে হচ্ছে তুমি লাইকেন্স দেখতে পাবে, গাছেতে লাইকেন দেখতে পাবে। লাইকেনটা কি, লাইকেন হচ্ছে যে অ্যালগি আর ফাঙ্গি দুটোর কম্বিনেশনে যেটা তৈরি হচ্ছে, দুটোর মিউচুয়ালিজমে যেটা হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে লাইকেন, ঠিক আছে। তো এই যে মিউচুয়ালিস্টিক লাইকেনটা, এইটা হচ্ছে যখন মানে তোমার এয়ার হচ্ছে পুরো পরিশুদ্ধ থাকে, এয়ার যখন ফ্রেশ থাকে, ক্লিন থাকে, তখন হচ্ছে গাছেতে হচ্ছে, ধরো এটা হচ্ছে গাছের কাণ্ড, তো গাছের কাণ্ডের ওপর হচ্ছে তুমি লাইকেন্স দেখতে পাবে, ঠিক আছে। সেটা বিভিন্ন ধরনের লাইকেন্স হতে পারে, ডিপেন্ড অন এয়ার কোয়ালিটি, যে তোমার এয়ার কোয়ালিটি কতটা ভালো বা কতটা খারাপ, সেটা ডিপেন্ড করে হচ্ছে ওই ধরনের লাইকেন জন্মায়, ঠিক আছে। তো যখন এই ধরনের শিল্প বিপ্লব যখন হয়নি, তখন হচ্ছে তার আগে এয়ার কোয়ালিটি অনেক ভালো ছিল, কোনো রকমের কোনো পলিউটেন্টস ছিল না। তো হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের গাছেতে বিভিন্ন ধরনের লাইকেন্স দেখা যেত, ঠিক আছে। এবার এই যে লাইকেন্সগুলো হতো না, এগুলো মেনলি সাদা রঙের হতো। আমি ম্যানচেস্টারের কথা বলছি, লন্ডন, ইংল্যান্ডে, ঠিক আছে। তো ওখানে হচ্ছে যে সাদা রঙের লাইকেন হচ্ছে গাছে পুরো ঢেকে দিত। এবার হচ্ছে ওখানে এক ধরনের মথ থাকে, যেটাকে হচ্ছে ওই পেপার মথ বলে, অনেকটা তোমার প্রজাপতির মতনই হচ্ছে, ঠিক আছে, পেপার মথ। তো ওই পেপার মথ তোমার হচ্ছে ওখানে দেখা যেত। এবার হচ্ছে দু ধরনের পেপার মথ ছিল ওখানে, একটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে হোয়াইট কালারের, ঠিক আছে। এবার হচ্ছে কি দেখো, গাছের যে গুঁড়িটা বা গাছের যে সারফেসে যে লাইকেনটা হয়েছে, সেটা তো তোমার হচ্ছে হোয়াইট কালারের। এবার যখন পেপার মথ যেটা, সেটা যদি
সেটা যেগুলো দুটো রঙের আমি বললাম, একটা ব্ল্যাক একটা হোয়াইট। এবার ধরো যেটা গাছের ওপরে যদি হোয়াইটটা বসে, তো হোয়াইটের সাথে হোয়াইটটা কী হবে, কন্ট্রাস্ট হবে না, ব্যাপারটা হচ্ছে মিশে যাবে। তার ফলে কী হবে, যে পাখি যেটা আছে সে হচ্ছে পেপারড মথ যে হোয়াইটটা ছিল তাকে আইডেন্টিফাই করতে পারবে না। তার ফলে কী হবে, হোয়াইট কালারের যে পেপারড মথটা ছিল সেটা কিন্তু বেঁচে যাবে। আর ব্ল্যাক কালারের যে পেপারড মথটা ছিল তাকে কিন্তু সহজেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আইডেন্টিফাই করতে পারবে, ফলে ব্ল্যাক যে পেপারড মথটা সে কিন্তু মারা যাবে। এটা আমি পুরো ঘটনাটা বলছি শিল্প বিপ্লবের আগে, যখন হচ্ছে তোমার এয়ার কোয়ালিটি অনেক ভালো ছিল, ঠিক আছে। তো তখন যদি তুমি রেশিও দেখো, তো রেশিওতে কি পাবে, যে এই যে হোয়াইট কালারের যে পেপারড মথগুলো ছিল সেগুলো হচ্ছে অনেক বেশি অ্যামাউন্টে ছিল, আর ব্ল্যাক কালারের যেগুলো ছিল সেগুলো অনেক কম অ্যামাউন্টে ছিল, কিন্তু ছিল হচ্ছে দুটোই, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, শিল্প বিপ্লব হলো। শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে, যে ইন্ডাস্ট্রি থেকে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের এয়ার পলিউটেন্টস বেরোচ্ছে, ঠিক আছে, যার মধ্যে মেনলি হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইডটা বেরোচ্ছে, যেটা আমাদের এয়ারকে খুবই খারাপ করে। এবার এই ধরনের যখন এয়ার পলিউটেন্টস আস্তে আস্তে বেরোচ্ছে, যখন কার্বন ডাইঅক্সাইড, কার্বন এইসব যখন বেরোচ্ছে, তখন কি হচ্ছে, এয়ার যত দূষিত হতে থাকছে, তখন কি যে গাছেতে যে লাইকেন্সগুলো ছিল সেগুলো হচ্ছে আস্তে আস্তে মারা যাচ্ছে। এবার গাছের যখন লাইকেন্স, যে ওপরে যে সাদা পরত হয়ে যে লাইকেন্সটা ছিল সেটা যদি মারা যায়, তো কি হয়, গাছের যে গুঁড়িটা সেটা তো এবার তোমার কালো রঙের, তো সেটা হচ্ছে বেরিয়ে আসছে, কারণ লাইকেনগুলো মরে যাচ্ছে। এবার হচ্ছে যে ওর ওপরে যদি পেপারড মথ বসে, তাহলে কোনটা সহজে আইডেন্টিফাই করা যাবে, যেটা সাদা ছিল সেটা সহজে আইডেন্টিফাই করা যাবে, আর যেটা কালো ছিল সেটা কিন্তু গাছের কাণ্ডর সাথে মিশে গেল, কিন্তু যেটা সাদা ছিল, যেটা লাইকেনের সাথে ছিল একসাথে কালারটা, তো লাইকেন তো আর নেই, লাইকেন তো সব মরে গেছে। তো তার ফলে কী হবে, ওই যে সাদা রঙের যে পেপারড মথটা ও হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্ট কালারে হচ্ছে ও সহজে আইডেন্টিফাই হয়ে যাবে। তার ফলে কি হচ্ছে, যে পাখি ওকে হচ্ছে খেতে পারবে, ঠিক আছে। তো এবার কি হলো, যে আগে যে ঘটনাটা ছিল, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে যে ঘটনাটা ছিল, এবার ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ উল্টে গেল। তার মানে কি হচ্ছে, যে আগে ন্যাচারাল সিলেকশন কার হতো, হোয়াইট কালারের যে পেপারড মথগুলো ছিল তাদের হচ্ছে ন্যাচারাল সিলেকশন হয়ে যেত, তারা বেশি রেশিওতে পাওয়া যেত, ব্ল্যাকটা কম। এবার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরের ঘটনাটা দেখো, পরে কি হচ্ছে, যে ব্ল্যাক কালারের পেপারড মথটা হচ্ছে বেশি দেখা যাচ্ছে, কারণ হোয়াইট কালারের পেপারড মথ আস্তে আস্তে সব পাখিরা খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, কারণ নেচার সৃষ্টি করে নিল যে কে বাঁচবে কে মরবে। এখানেও ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগেও দুটো ছিল ব্ল্যাক আর হোয়াইট, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরেও দুটো আছে ব্ল্যাক আর হোয়াইট, কেবলমাত্র চেঞ্জ হয়েছে যে কোনটা বেশি বাঁচবে, কোনটা মোর সুইটেবল হচ্ছে সেই এনভায়রনমেন্টে, তার হিসাব করে হচ্ছে সেই অর্গানিজমটা বা সেই কালারের পেপার মথটার রেশিও বেশি হয়ে যাবে। ওকে, এখানে এটা বলা হয়েছে, দেখো বলা হচ্ছে যে অ্যানাদার ইন্টারেস্টিং observation supporting evolution by natural selection comes from England, ঠিক আছে। আর একটা মজার ঘটনা হচ্ছে ইন্টারেস্টিং অবজারভেশন যেটা পাওয়া গেছে ইংল্যান্ড থেকে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ন্যাচারাল সিলেকশন ইভলিউশনের, ঠিক আছে। ইন এ কালেকশন অফ মথস মেড ইন 1850s, দ্যাট ইজ বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেট ইন, মানে হচ্ছে 1850-এর আগে হচ্ছে যে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হয়েছিল, তখন কি হয়েছিল দেখো, ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দেয়ার ওয়্যার মোর হোয়াইট উইংড মথস অন ট্রিজ, মানে এখানে হচ্ছে যে তোমার মোর কি ছিল, বেশি কোনটা ছিল, হোয়াইট উইংড হচ্ছে মথ ছিল, দেন ডার্ক উইংড অর মেলানাইজড মথ, ঠিক আছে। ডার্ক উইং থেকে হচ্ছে তোমার হোয়াইট উইংটা বেশি ছিল, আর হচ্ছে ডার্ক উইং কারা হয়ে যাবে, যাদের হচ্ছে মেলানিনটা বেশি থাকবে, ঠিক আছে। যাদের ক্ষেত্রে মেলানিন বেশি হয় তাদের হচ্ছে কালারটা ডার্ক হয়ে যায়, আর যাদের ক্ষেত্রে মেলানিনটা কম হয় তাদের ক্ষেত্রে কালারটা হোয়াইট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য মেলানিন বেশি থাকার জন্য হচ্ছে আফ্রিকানদের কালারটা একটু ডার্ক হয়, আর ব্রিটিশ যারা হয় তাদের কালারটা হোয়াইট হয়, কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে মেলানিন কম থাকছে।
However, in the collection carried out from the same area but after industrialization, that is in 1920, এরপরে কি বলছে যে 1920 পরে হচ্ছে আর একটা ঘটনা দেখা গেছে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে কি দেখা গেছে, দেয়ার ওয়ার মোর ডার্ক উইংড মথস ইন দ্য সেম এরিয়া, দ্যাট ইজ দ্য প্রপোর্শন ওয়াজ রিজার্ভড। মানে কি হয়েছে, আগে দেখা কি গেছিলো মোর হোয়াইট উইংড মথস, এখন কি দেখা যাচ্ছে মোর ডার্ক উইংড মথস। মানে কি হয়েছে, আগের যে ঘটনাটা ছিল সেটা পুরো উল্টে গেছে, অপোজিট হয়ে গেছে, রিভার্সড হয়ে গেছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 1920 পরে পুরো উল্টে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে পুরো উল্টে গেছে। ঠিক আছে, দ্য এক্সপ্লেনেশন পুট ফোর্থ ফর দিস অবজারভেশন ওয়াজ দ্যাট প্রিডেটার্স উইল স্পট এ মথ এগেনস্ট এ কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ড। কি বলছে, এই ঘটনাটা ঘটেছে, এরপরে এইটার এক্সপ্লেনেশনে কি দিচ্ছে যে প্রিডেটার্স যারা ছিল তারা হচ্ছে যে কোনো কন্ট্রাস্টিং যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অর্গানিজম থাকে তো তাকে হচ্ছে যে প্রিডেটার সে হচ্ছে সহজেই তার প্রেটাকে হচ্ছে মানে আইডেন্টিফাই করতে পারবে, নিয়ে খেতে পারবে। During post-industrialization period, the tree trunks became dark due to industrial smoke and shoots. মানে কি হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে পরে কি ঘটনাটা হয়েছে, যে ট্রিয়ের যে ট্রাঙ্ক যেগুলো ছিল, যে কাণ্ড ছিল, গুড়ি ছিল, সেগুলো হচ্ছে ডার্ক হয়ে গেছে, কালো রঙের হয়ে গেছে। কেন হয়েছে, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্মোক আর সোর্সের জন্য বিভিন্ন ধরনের গ্যাস বেরিয়েছে, এয়ার পলিউটেন্টস বেরিয়েছে, কার্বন জাতীয় পদার্থ বেরিয়েছে, সালফার ডাইঅক্সাইড বেরিয়েছে, যার ফলে কি হয়েছে যে ওই ট্রিয়ের ট্রাঙ্কগুলো হচ্ছে কালো রঙের হয়ে গেছে। ঠিক আছে, under this condition the white-winged moth did not survive due to predators. মানে কি বলছে যে যখন ট্রিয়ের ট্রাঙ্কগুলো কালো রঙের হয়ে গেল তখন কি হচ্ছে যে হোয়াইট উইং যারা ছিল তারা হচ্ছে সারভাইভ করতে পারছে না, কারণ তাদেরকে হচ্ছে প্রিডেটার সহজে আইডেন্টিফাই করতে পারছে। কারণ হচ্ছে কোনো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরে যদি কোনো হোয়াইট জিনিস থাকে আর একটা ব্ল্যাক জিনিস থাকে, তুমি সহজে কোনটাকে চিনতে পারবে? অবশ্যই তুমি হোয়াইটটাকে আগে দেখতে পারবে, তাই তো? দেখো এখানে একটা ছবি দিয়েছে, এই দেখো, এটা এনসিইআরটিতে ছবিটা দিয়েছে। দেখো কোনটা তুমি বেশি দেখতে পাচ্ছ, একটু তোমায় যদি তুমি মানে খুব কনসেন্ট্রেট করে দেখো তখন তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ এটা, কিন্তু দেখো এটা অলমোস্ট মিশে গেছে, তাই না? এইটাকে তুমি আইডেন্টিফাই করতে পারছো। ঠিক আছে, তো এই ঘটনাটাই হয়েছে। দেখো কি বলছে, ডার্ক উইংড অর মেলানাইজড মথ সারভাইভড। তো যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে তখন কি হচ্ছে, যে হোয়াইট উইং যারা ছিল তারা তো আর সারভাইভ করতে পারছে না প্রিডেটারের জন্য, কারণ প্রিডেটার ওদের খেয়ে নিচ্ছে। কিন্তু ডার্ক উইংড বা মেলানাইজড যে মথগুলো ছিল তারা কিন্তু সারভাইভ করতে পারছে, কারণ হচ্ছে তারা যে ট্রিয়ের ট্রাঙ্কটা ছিল সেটাও ডার্ক কালারের হয়ে গেছে আর তাদের কালারটাও ডার্ক। ফলে কি হচ্ছে, কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ড না হওয়ার জন্য তারা হচ্ছে প্রিডেটারের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছে, তারা মানে প্রিডেটার ওদেরকে আর বুঝতে পারছে না। বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেট ইন, মানে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার আগে কী হয়েছিল, থিক গ্রোথ অফ অলমোস্ট হোয়াইট কালার্ড লাইকেন কভার দ্য ট্রিজ। মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার আগে কি ঘটনাটা ছিল, যে ট্রিটা পুরোটা হচ্ছে লাইকেন দিয়ে, থিক লাইকেন দিয়ে কভার ছিল, যেটার ফলে কী হয়েছিল, হোয়াইট কালারের হয়ে গেছিলো। লাইকেনটা হোয়াইট কালারের ছিল এবং হোয়াইট কালারের লাইকেন হচ্ছে পুরো ট্রিয়ের ট্রাঙ্কটা কভার করে নিয়েছিল। ইন দ্যাট ব্যাকগ্রাউন্ড দ্য হোয়াইট উইংড মথ সারভাইভড। তো সেই ব্যাকগ্রাউন্ডে কি হয়েছিল, যে হোয়াইট উইং যে মথগুলো ছিল তারা হচ্ছে সহজে সারভাইভ করে যাচ্ছিল। বাট দ্য ডার্ক কালার্ড মথ ওয়ার পিকড আউট বাই দ্য প্রিডেটার্স। কিন্তু যারা ডার্ক কালারের মথগুলো ছিল তারা হচ্ছে প্রিডেটারের কাছে সহজে আইডেন্টিফাই হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে যে তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে তোমার যদি কোনো ডার্ক কালারের জিনিস থাকে অবশ্যই সেটা সহজে আইডেন্টিফাই করা যাবে। Do you know that lichens can be used as industrial pollution indicators?
আমি যেটা বললাম যে লাইকেন্স, ফার্স্টেই যেটা বললাম যে লাইকেন্স হচ্ছে একটা সূচক হিসাবে ব্যবহার করা হয় যে কোথাকার এয়ার কতটা হচ্ছে ফ্রেশ। দেখবে তুমি যদি সুন্দরবনের দিকে যাও, ওখানে দেখবে বেশিরভাগ হচ্ছে তোমার ট্রিয়ের ট্রাঙ্কে কিন্তু এই ধরনের লাইকেন তুমি পাবে, কারণ ওখানে সেরকম কোনো ইন্ডাস্ট্রি নেই। তার ফলে কী হচ্ছে, ওখানে এয়ারটা খুব মানে বিশুদ্ধ, ঠিক আছে। কিন্তু তুমি আমাদের এই কলকাতার দিকে যদি চেষ্টা করো যে গাছেতে তুমি লাইকেন খুঁজবে, তো সেটা একদমই হবে না, কারণ এখানে হচ্ছে এয়ার পলিউশনটা খুব বেশি পরিমাণে আছে, কারণ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে, আর ইন্ডাস্ট্রি থেকে কার্বন, সালফার ডাইঅক্সাইড এইসব বেরোয়। তো তোমার হচ্ছে এইটা হচ্ছে লাইকেনটা হচ্ছে পলিউশন ইন্ডিকেটার্স হিসেবে কাজ করা হয়। পলিউশন ইন্ডিকেটার্সের মধ্যে মেনলি তোমার সালফার ডাইঅক্সাইডের পলিউশনটা হচ্ছে নোট করার জন্য লাইকেনে ব্যবহার করা হয়ে থাকে। দে উইল নট গ্রো ইন এরিয়াস দ্যাট আর পলিউটেড, মানে লাইকেন্স কোনো পলিউটেড এরিয়াতে গ্রো করবে না। হেন্স মথ দ্যাট ওয়ার এবল টু ক্যামোফ্লেজ দেমসেলভস, মানে হচ্ছে যে মথসগুলো হচ্ছে নিজেদেরকে চেঞ্জ করতে পারে, নিজেদেরকে ক্যামোফ্লেজ করতে পারে, দ্যাট ইজ হাইড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মানে নিজেদেরকে ব্যাকগ্রাউন্ডের সাথে চেঞ্জ করে নিতে পারবে, সারভাইভড, তারা হচ্ছে সারভাইভড করে গেল। যেমন হচ্ছে এখানে 7.4-এতে ফিগারটায় দেখা হয়েছে, ঠিক আছে, এই যে এইখানটায় যেমন দেখানো হয়েছে, বোঝা গেছে। এরপরটায় কি বলছে, দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ সাপোর্টেড বাই দ্য ফ্যাক্ট ইন এরিয়াজ হোয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিড নট অকার, ঠিক আছে, দ্যাট ইজ ইন দ্য রুরাল এরিয়াজ দ্য কাউন্ট অফ মেলানিক মথস ওয়াজ লো। দেখো এই যে এখানটা কি বলছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে হয়েছে, এই যে ঘটনাটা, এই যে মেলানিজমের যে ঘটনাটা, এই যে ন্যাচারাল সিলেকশনটা, এটা কেবলমাত্র সেখানেই দেখা গেছে যেখানে ইন্ডাস্ট্রির প্রভাবটা বেশি আছে। কিন্তু তুমি যদি কোনো রুরাল এরিয়াতে যাও যেখানে হচ্ছে এয়ার পলিউশন অতটা নেই, সেখানে কিন্তু তুমি কাউন্টে দেখতে পাবে যে মেলানিক যে মথসগুলো আছে সেগুলো কিন্তু লো, যেগুলোর হচ্ছে মানে ডার্ক কালার, সেই সব মথস কিন্তু লো রেশিওতে পাওয়া যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু এয়ার পলিউশন বেশি নয় বলে ওখানে কিন্তু হোয়াইট মানে যে মথসটা আছে সেটা কিন্তু বেশি, কারণ ওখানে লাইকেন আছে বেশি, ঠিক আছে। দিস শোড দ্যাট ইন এ মিক্সড পপুলেশন those that can better adopt, মানে কি বলছে যে এই পুরো ঘটনাটা থেকে কি বোঝা গেল যে একটা মিক্সড পপুলেশন যদি থাকে, বোথ তোমায় থাকতে হবে, বোথ রেশিও কালার তোমায় থাকতে হবে, তোমায় হোয়াইটও থাকতে হবে, তোমায় ব্ল্যাকও থাকতে হবে, সেইটাই হচ্ছে মিক্সড পপুলেশন হবে, এবং সেই পপুলেশনটাই হচ্ছে বেশি বেটার অ্যাডপ্ট করতে পারবে, সারভাইভড অ্যান্ড ইনক্রিজ ইন দ্য পপুলেশন সাইজ, সে বেশি অ্যাডপ্ট করতে পারবে, বেটার অ্যাডপ্ট করতে পারবে, সেই সারভাইভ করতে পারবে, অ্যান্ড তার পপুলেশনও ইনক্রিজ হবে। ওকে, তুমি ধরো যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি তখন তখন তো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কে বেশি ছিল, হোয়াইট বেশি ছিল, ব্ল্যাক কম ছিল। তো ব্ল্যাক যদি একদম পুরো জিরো হয়ে যেত, তাহলে কী হতো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে কি হোয়াইটও সব মরে গেল, তো পেপারড মথের যে পপুলেশনটা ওটাই পুরোটা জিরো হয়ে যেত, কিন্তু সেরকম কোনো দিনও হয় না, ঠিক আছে। পপুলেশনে মিক্সড ভ্যারাইটি যত থাকবে তত হচ্ছে সেই পপুলেশনটা স্টেবল হবে, ঠিক আছে, আর তাদের তত অ্যাডাপ্ট করার ক্ষমতাটা বেশি থাকবে, সারভাইভ করার ক্ষমতাটা বেশি থাকবে, এনভায়রনমেন্ট যত চেঞ্জ হবে তাদের ইভলিউশন করার ক্ষমতাটা বেশি থাকবে, এবং তাদের ইনক্রিজ করে যাবে পপুলেশনটা। রিমেম্বার দ্যাট নো ভ্যারিয়েন্ট ইজ কমপ্লিটলি ওয়াইপড আউট, মানে আমি এতক্ষণ ধরে ঘটনাটা বললাম, এতক্ষণও কিন্তু কোনো পপুলেশন পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে যায়নি। আমি প্রত্যেকবারই বলেছি কম রেশিওতে ছিল, কিন্তু ছিল, সেটা তোমার হোয়াইট বলো আর ব্ল্যাক বলো দুটোই কিন্তু ছিল, কেউ একদম জিরো হয়ে যায়নি, ঠিক আছে। নেক্সট কি বলছে, সিমিলারলি excess use of herbicides, pesticides, etc. has only resulted in selection of resistant varieties in a much lesser time scale, মানে কি হচ্ছে, এই যে ধরো গাছেতে পোকা লাগছে, তো পোকা লাগছে মানে তোমার এইসব নষ্ট করে দিচ্ছে ফসল, তো আমরা কি করছি, বিভিন্ন ধরনের পেস্টিসাইড হচ্ছে থ্রো করছি, হার্বিসাইড দিচ্ছি,
তার ফলে কি হচ্ছে, যে এই যে ইভলিউশন যেটা, এই যে ন্যাচারাল সিলেকশনটা, সেটা হচ্ছে আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? কারণ হচ্ছে দেখবে, তোমাদের আমি এখন একটা এক্সাম্পল বলি, যে আগে হচ্ছে যে আগে দেখবে মর্টিন ছিল, মর্টিনে হচ্ছে আগে খুব মশা যেত, যেটাকে কয়েল বলা হয়। তো কয়েল হচ্ছে আগে ছিল, আস্তে আস্তে দেখা গেল কি কয়েল হচ্ছে আর মশারা সহ্য করে নিল, ঠিক আছে? মশারা সহ্য করে নেওয়ার পর কী হচ্ছে, কয়েলে আর মশা যাচ্ছে না, তখন এলো অল আউট, ঠিক আছে? এখন তো অল আউটও সহ্য করে নিয়েছে, ঠিক আছে? তো এই যে মানে কি হচ্ছে, যে ওদের হচ্ছে ওরা হয়তো মানে সময়ের সাথে সাথে ওরা নিজেদেরকে অ্যাডাপ্ট করতো, ইভলিউশন করতো, কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এইগুলো দিয়ে, কেমিক্যালস দিয়ে আমরা ওদের ইভলিউশনের রেটটা আরও বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো এই যে পেস্টিসাইড, হার্বিসাইড, এগুলো দিয়ে কি হচ্ছে, ধরো দুটো প্রজাতির তোমার কোনো ইনসেক্ট আছে, ঠিক আছে? তোমার ফসল হয়েছে দুটো প্রজাতির ইনসেক্ট আছে, যে ধরো একজন ব্ল্যাক, একজন হচ্ছে হোয়াইট, ঠিক আছে? তুমি এবার হোয়াইটটা হচ্ছে বেশি পরিমাণে আছে আর ব্ল্যাকটা হচ্ছে কম আছে, তো তুমি কি করলে, হোয়াইটের জন্য হচ্ছে তুমি পেস্টিসাইড দিলে, ইনসেকটিসাইড দিলে, তো কী হলো, হোয়াইটটা মরে গেল, কিন্তু ব্ল্যাকটা কি মরলো? ব্ল্যাক তো মরলো না। তো তার ফলে কি হলো, ব্ল্যাকটা বেঁচে গেল। এবার কি হচ্ছে, ব্ল্যাক ওর পপুলেশনটা আস্তে আস্তে বাড়াবে, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, যে এই যে ন্যাচারাল যে সিলেকশনটা হলো, এটা কিন্তু আমরা করলাম। আমরা কিভাবে করলাম? আমরা পেস্টিসাইড দিয়ে করলাম, ইনসেকটিসাইড দিয়ে করলাম, হার্বিসাইড দিয়ে করলাম, ঠিক আছে? সেটা কি হচ্ছে, মাচ লেস টাইমে আমরা করে ফেললাম। আর যদি এটা নেচারের হাতে ছেড়ে দেওয়া হতো, হয়তো বহু বছর, বহু যুগ লেগে যেত হচ্ছে এই ধরনের ন্যাচারাল সিলেকশন হতে, কিন্তু হতো। This is also true for microbes against which we employ antibiotics or drugs against eukaryotic organisms or cell. মানে এই যে ঘটনাটা, এই ঘটনাটাও কিন্তু আমরা মাইক্রোবসের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, ড্রাগস, ইউক্যারিওটিক অর্গানিজমসের সেলের যেগুলো আছে, সেগুলোতেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? দেখবে আমাদের ডাক্তাররা কি বলে, যখন কোনো অ্যান্টিবায়োটিক শুরু করবে তখন একটা কোর্স বলে দেয় না, 5 দিন 7 দিন এরমভাবে কোর্স বলে দেয়। কেন বলে দেয়? কারণ হচ্ছে তুমি যদি কোর্সের আগে যদি বন্ধ করে দাও, তো তোমার হচ্ছে পুরোপুরিভাবে মানে যে তোমার অর্গানিজমটা আছে, যাকে তুমি মাইক্রোবসটা যে হচ্ছে তোমার ক্ষতি করছে, তাকে তুমি মারতে পারছো না, কারণ সে ধরো 100% আছে। তো তুমি হচ্ছে অ্যান্টিবায়োটিক একদিন দিলে, ডোজ 1 দিলে, ঠিক আছে? তো ডোজ 1-এ হচ্ছে ধরো তোমার 50% মূল্য, ঠিক আছে? ডোজ 2-তে হয়তো 20% মূল্য, ডোজ 3-তে হয়তো আরও হয়তো 10% মরে গেল, ঠিক আছে? এবার কী হচ্ছে, খুব কম অ্যামাউন্টে তোমার মানে মাইক্রোবস রয়ে যাচ্ছে, তারা হচ্ছে কোনো ক্ষতি করতে পারছে না, কারণ তুমি অ্যান্টিবায়োটিকটা খাচ্ছ, তারা হচ্ছে পুরো নিস্তেজ হয়ে গেছে। এবার তুমি 5 দিন বা 7 দিন, হয়তো ধরো 7 দিন ডাক্তার টাইম দিয়েছে যে তোমায় 7 দিন অ্যান্টিবায়োটিক খেতে হবে, তুমি 5 দিন খেয়েই হয়তো সুস্থ হয়ে গেলে, তুমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলে। এবার কি হলো, যে অর্গানিজমটা, যে মাইক্রোবসটা বডির ভেতরে ছিল, সে কিন্তু দেখেছে যে কি ঘটনাটা হচ্ছে, কিভাবে মরছে, ঠিক আছে? তো ওই মাইক্রোবসটা কি করলো, ওই মাইক্রোবস এবার নিজের মধ্যে আস্তে আস্তে কিছু চেঞ্জ আনবে, নিজের জেনেটিক লেভেলে চেঞ্জ আনবে, যে এই রকমভাবে মরেছে। তো কি আমরাও দেখবে কোনো একটা ভুল ঘটনা যদি আমরা করে ফেলি, যদি কোনো আমরা ভুলভাল কাজ করে ফেলি, তো আমরা সেই ঘটনা থেকে একটা নিজেরা শিক্ষা নিই, ঠিক আছে? তো এখানেও বডির ভেতর সেরকমই হচ্ছে, যে মাইক্রোবসগুলো বেঁচে যাচ্ছে তারাও কিন্তু শিক্ষা নিয়ে নিয়েছে যে কিভাবে মরছে, কে এসে মারছে। তো তারা নিজেদেরকে এমনভাবেই অ্যাডপ্ট করে নিচ্ছে যে পরের বারে তুমি যদি সেই অ্যান্টিবায়োটিকটা দাও, তো তোমার হচ্ছে আর ওই মাইক্রোবসে কোনো কাজ হবে না, কারণ ও জেনে গেছে যে কিভাবে তোমার ওই অ্যান্টিবায়োটিকটাকে মানে এড়িয়ে চলে যেতে হয়, ঠিক আছে? সেই জন্য আমার পরামর্শ অনুযায়ী যা কিছু হোক সবসময় ডাক্তার দেখাবে, আর টুকটাক সর্দি কাশি হলে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? এমনি একটু ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু করার চেষ্টা করবে, তাতে কি হবে, বডির যে আমাদের বডির যে ইমিউনিটিটা আছে সেটা আমাদের বাড়বে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক যতটা সম্ভব চেষ্টা করবে কম খাওয়ার, আর যদিও বা কোনো দিন অ্যান্টিবায়োটিক খাও, ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে, আর ফুল কোর্স খাবে, ডাক্তার যতদিন খেতে বলছে, ঠিক আছে?
তো এখানে ওটাই বলেছে, হেন্স রেজিস্ট্যান্স অর্গানিজমস অর সেলস আর অ্যাপিয়ারিং ইন টাইম স্কেল অফ মান্থস অর ইয়ার্স অ্যান্ড নট সেঞ্চুরিজ। ঠিক আছে, তো আমাদের এই যে আমরা যে বিভিন্ন ধরনের কাজকর্ম করছি তার ফলে কি হয়েছে যে ইভলিউশনটা হচ্ছে যে তোমার সেঞ্চুরির পর সেঞ্চুরি লেগে যেত, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মান্থ অর ইয়ার্সে হয়ে যাচ্ছে। দিস আর এক্সাম্পলস অফ ইভলিউশন বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। এইটা ইম্পর্টেন্ট। অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন আমরা কাকে বলবো? অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন মানে হচ্ছে যে ম্যানমেড যে ইভলিউশনটা হচ্ছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে নেচারের জন্য হচ্ছে না। পেপারড মতে যেটা হয়েছে সেটা কিন্তু নেচারে হয়েছে, ঠিক আছে, নেচার আস্তে 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 সিলেক্ট করে নিয়েছে, কিন্তু এইখানে হচ্ছে আমরা সিলেক্ট করছি কে থাকবে কে মরবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। This also tells us the evolution is not a directed process in the sense of determination. ঠিক আছে, ইভলিউশনটা কোনো দিন একটা ডাইরেক্ট প্রসেস হতে পারে না, ঠিক আছে। ইট ইজ এ স্টোক্যাস্টিক প্রসেস বেসড অন চান্স ইভেন্টস ইন নেচার অ্যান্ড চান্স মিউটেশন ইন দ্য অর্গ্যানিজমস। মানে কি হচ্ছে যে দেখো, ইভলিউশনে আমরা সব কিছুই বলছি এটা হতে পারে, ঠিক আছে, এটা নেচার সিলেক্ট করতে পারে। আমরা কি বলতে পারি হ্যাঁ এটাই হবে, এটাই নেচার সিলেক্ট? সেটা কিন্তু কোনো দিনও হয় না, ঠিক আছে। তো সব কিছু হচ্ছে একটা চান্স অফ ইভেন্টসে হতে হবে, চান্স অফ মিউটেশন, ঠিক আছে। তো এখানে এইটাই বলেছে, ঠিক আছে, যে মিউটেশনটা হচ্ছে একটা চান্স, সেখানে ন্যাচারাল সিলেকশন হতে পারে, সেখানে মিউটেশন হতে পারে। মিউটেশন হওয়ার পরে কি হবে আমরা জানি না, নেচার কোনটাকে সিলেক্ট করবে আমরা জানি না, ঠিক আছে। তো এটা হচ্ছে কোনো একটা ডাইরেক্ট প্রসেস নয়, কারণ আমরা এটাতে কিছুই জানি না। তো এইটাই হচ্ছে এইখানে বলা হয়েছে। আশা করি যে তোমরা ভিডিওটায় সব কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কারোর কোনো অসুবিধা থাকে বুঝতে, তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের যে প্রবলেমগুলো হয়েছে সেটা সলভ করে দেওয়া। ওকে, থ্যাংক ইউ।